টিভি9 বাংলায় স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। মগরাহাট পশ্চিমের তৃণমূল বিধায়ক শামীম আহমেদ ঘনিষ্ঠ পঞ্চায়েত প্রধানের বাড়ি থেকে এবার পুলিশের পোশাক উদ্ধার হলো, কার্তুজ উদ্ধার হলো, মিলেছে সরকারি ত্রাণ সামগ্রী ও শিশু খাদ্য। বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি শুভেন্দু সঙ্গে রয়েছেন। শুভেন্দু, একটা বিষয়, পুলিশের পোশাক এবং কার্তুজ দিয়ে সে কি করতো? দেখো, তোমাকে জানিয়ে রাখবো, গতকাল রাতে ডায়মন্ড হারবার 2 নম্বর ব্লকের কামারপুর গ্রাম পঞ্চায়েতের পলাতক তৃণমূল প্রধানের বন্ধ বাড়ি থেকে এই সরকারি ত্রাণ উদ্ধার হয়েছে, যেখানে রয়েছে ত্রিপল, কম্বল, শিশুদের খাদ্য, মাছ প্রভৃতি। এবং এই সমস্ত ত্রাণ সামগ্রী যখন উদ্ধার করা হয়, সেই সময় কিন্তু এই ত্রাণ সামগ্রীর পাশে পুলিশের পোশাক এবং কার্তুজের প্যাকেট উদ্ধার করা হয়। তবে আমরা পুলিশ সূত্রে জানতে পেরেছি যে ওই বাড়িতেই পুলিশের কোন এক কর্মী ভাড়াতে থাকতেন, যার পোশাক পড়েছিল। ফলে পুলিশ তদন্ত করছে, পোশাক উদ্ধার করেছে, কার্তুজের প্যাকেট উদ্ধার করেছে। তবে এই পোশাক অন্য কোনো কাজে ব্যবহার করা হতো কিনা সেটা নিয়েও কিন্তু একটা প্রশ্ন উঠছে। ফলে পুলিশ সমস্ত দিক খতিয়ে দেখছে এবং সমস্ত ত্রাণ সামগ্রী সেগুলো কিন্তু সিজ করেছে প্রশাসন এবং সেগুলোকে বিডিও অফিসে নিয়ে যাওয়া হয়েছে। সৌমিক, তুমি আমাদের সঙ্গে থাকো। শুভেন্দু, তুমি আমাদের সঙ্গে থাকো, একটুখানি কথা বলবো আমি তোমার সঙ্গে। তবে আরো একবার আপনাদেরকে জানাই, সরকারি ত্রাণ সামগ্রী এবং শিশু খাদ্য উদ্ধার হয়েছে। আর ইতিমধ্যে পলাতক ডায়মন্ড হারবার 2 নম্বর ব্লকের কামারপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মইদুল মোল্লা পুলিশের উপস্থিতিতে স্থানীয় বাসিন্দা এবং বিজেপি কর্মীরা গিয়ে মইদুল মোল্লার বাড়ি থেকে পুলিশের ইউনিফর্ম, কার্তুজ, ত্রাণ সামগ্রী উদ্ধার করে। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা অভিজিৎ দাস, যিনি 2024 লোকসভা নির্বাচনে প্রার্থীও হয়েছিলেন, ওরফে ববি। আপনার কাছে জানতে চাইবো যে আপনার নিশ্চয়ই দীর্ঘদিন ধরে আপনারা শুনছিলেন কিছু একটা হয়, আপনি একটু পরিষ্কার করে বলে দেবেন যে ওই ব্যক্তি যিনি তৃণমূলের, তিনি এই পুলিশের পোশাক, কার্তুজ এগুলো দিয়ে কি করতেন? ত্রাণ সামগ্রী অনেকের বাড়ি থেকে উদ্ধার হচ্ছে, শিশু খাদ্য উদ্ধার হচ্ছে, ঠিক আছে, কিন্তু পুলিশের পোশাক এবং কার্তুজ কোন কাজে লাগতো? দেখুন, এখানটা যে সমস্তগুলো উদ্ধার হয়েছে, পুলিশের মহল থেকে এটা বলা হচ্ছে এগুলো নাকি শামীম আহমেদের সিকিউরিটির পোশাক এবং কার্তুজ। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এগুলো মহিদুলের বাড়িতে কেন থাকবে? তাদের বক্তব্য হচ্ছে পুলিশের ডিপার্টমেন্টে আমি যাই না, আমি নিজে ডিআইজি কে বলেছি এগুলো আলাদা করে ইনভেস্টিগেশন করুন এবং বিষয়গুলোকে দেখুন। কারণ আমি তো নিজে এখানকার জেলা সভাপতি ছিলাম দীর্ঘ 4 বছর, তার 17, 18, 19, 20 এই 4 বছর আমি দেখেছি যে বিভিন্ন তৃণমূলের সন্ত্রাসীরা তারা মিলে আপনার বিভিন্নভাবে ওই র্যাফের পোশাক করে, পুলিশের পোশাক করে রাত্রিবেলা বেছে বেছে বিজেপির বাড়িতে ঢুকতো এবং পুলিশের লোকগুলো তাদেরকে বার করে আনতো, তারপর তাদেরকে বেধড়ক মারতো। এখন এই পোশাকগুলো সেই পোশাকগুলো কিনা সেটা ইনভেস্টিগেশন করতে পারবে একমাত্র পুলিশ অফিসাররাই। এটা তো আমাদের পক্ষে সম্ভব না। মহিদুলের বাড়ি থেকে, এবং শুধু তাই নয়, আর একটা আমি ছবি লোড করেছি, সেই মহিদুল আরেকজন তৃণমূলের পঞ্চায়েত সদস্য, তার গোটা বাড়ি সমেত করেছিল, তার মধ্যে 50,000 কম্বল পাওয়া গেছে। ইমিডিয়েট আমি বলেছি এসপি কে এবং ডিআইজি কে যে ইমিডিয়েট এফআইআর করে মহিদুল এবং শামীমের এগেইনস্টে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করার জন্য। দেখা যাক কোথায় কি হয়। একদম, অনেক ধন্যবাদ। আমরা বিজেপি নেতা অভিজিৎ দাসের সঙ্গে কথা বললাম, তিনিও এই ছবিগুলো পোস্ট করেছেন। পঞ্চায়েত প্রধান, কামারপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মইদুল মোল্লার বাড়ি থেকে এভাবে পুলিশের পোশাক, কার্তুজ উদ্ধার হয়েছে। তাদের যে অভিযোগ, বিজেপি নেতা অভিজিৎ দাসের যে অভিযোগ, রাতের বেলা এই পোশাক পরে তারা বিভিন্ন বাড়িতে যেত এবং তাদেরকে ভয় দেখাতো, হুমকি দিত, এরকমই অভিযোগ করলেন তারা। বক্তব্য একটু শুনি। প্রচুর পরিমাণে কম্বল, বাচ্চাদের খাবার, সেবাশ্রয় যেটা করেছিল তার প্রচুর ওষুধ, সবচেয়ে বড় কথা হচ্ছে ওখান থেকে পাওয়া গেছে পুলিশের ড্রেস। ওই পুলিশের ড্রেস পরেই ওদের ক্যাডার বাহিনীরা অনেক নোংরা কাজ করতো। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আমরা তৃণমূল নেতাকর্মীদের বাড়ি থেকে ত্রাণ উদ্ধার হতে দেখছি, ত্রিপল উদ্ধার হতে দেখছি, কিন্তু পুলিশের পোশাক এবং কার্তুজ উদ্ধার হওয়া একজন পঞ্চায়েত প্রধানের বাড়ি থেকে, তিনি আবার তৃণমূল বিধায়ক শামীম আহমেদ ঘনিষ্ঠ, স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে যে তার বাড়িতে পুলিশের পোশাক এবং কার্তুজ কি করছিল, কোন কাজে তাদের এই দুটো জিনিস লাগতো? স্বাভাবিকভাবেই এলাকার মানুষ ক্ষোভ দেখাচ্ছেন, তারা বলছেন যে রাতের অন্ধকারে এই পোশাক পরে তারা বিভিন্ন বাড়িতে গিয়ে ভয় দেখাতো। সেই প্রশ্নটাই ইতিমধ্যে উঠছে।
পুলিশের ইউনিফর্ম এবং কার্তুজ ত্রাণ সামগ্রী উদ্ধার ঘিরে এই মুহূর্তে ডায়মন্ড হারবারে পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত। আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়। আপনার কাছে আমি জানতে চাইবো যে কারোর বাড়িতে যদি পুলিশের পোশাক এবং কার্তুজ উদ্ধার হয় সেটাকে আইনিভাবে কিভাবে দেখা হবে? মানে একজন পঞ্চায়েত প্রধান যার পুলিশের সঙ্গে কোনো রকম সম্পর্ক নেই, তিনি বা তার পরিবারে কেউ পুলিশ নন, কিন্তু তার বাড়ি থেকে যদি পুলিশের পোশাক উদ্ধার হয় এবং কার্তুজের প্যাকেট উদ্ধার হয়, আইনিভাবে কিভাবে দেখা উচিত? দেখুন, এটা রাষ্ট্রদ্রোহিতার কাজ। পুলিশের পোশাক পরে যদি অ্যান্টি সোশ্যাল ঘুরে বেড়ায় এবং সাধারণ মানুষকে অত্যাচার করে, ছিনতাই করে এবং টাকা তোলে এবং খুন করে, এগুলো সবই রাষ্ট্রদ্রোহিতার কাজ। পুলিশের পোশাকটাকে ইউজ করছে তারা যে তাদেরকে ক্যামোফ্লেজ করার জন্য, যেন কেউ বুঝতে না পারে সেই জন্য। কিন্তু ঘটনা হচ্ছে যে এদের প্রত্যেককে ধরা দরকার আছে এবং কোথা থেকে এই পুলিশ অফিসারদের ড্রেস পেলো, কোথা থেকে কার্তুজ, লিপ কার্তুজ, মানে একটা কার্তুজ মানে একজনের লাইফ মানে জীবন, সেই তারা কার্তুজগুলো কে তাদেরকে দিল, কোন দোকান থেকে তারা পেলো এবং বিনা লাইসেন্সে সেই কার্তুজগুলো কিভাবে রাখতে পারলো, এই প্রত্যেকটা জিনিস আইনের মধ্যে আনতে হবে। তাদেরকে ইন্টারোগেশন করে কোন চক্র, কে তাদেরকে ফিনান্স করলো, কত টাকা এর মধ্যে জুড়লো, তাদের উদ্দেশ্য কি ছিল, প্রত্যেকটা জিনিস ইনভেস্টিগেশনের আওতায় আসবে এবং আওতায় আসার পর তাদেরকে প্রসিকিউশন করে খুব দ্রুত চার্জশিটের মধ্যে নিয়ে আসতে হবে। এটুকুই আমার বক্তব্য। ধন্যবাদ। এদিকে 100 দিনের কাজের দুর্নীতিতে অভিযুক্ত তৃণমূল নেতা সন্ন্যাসী মান্নাকে কোমরে দড়ি বেঁধে ন্যাড়া করে ও জুতোর মালা পরিয়ে ঘোরালো উত্তেজিত জনতা। হাওড়া শ্যামপুরে তুমুলে চাঞ্চল্য। সুন্দর নেতা শাড়ির স্তূপের মধ্যে লুকিয়ে তৃণমূল নেতা, শাড়ির স্তূপের মধ্যে সে দিয়েছিল কিন্তু শেষ রক্ষা হলো না। হাওড়ার উদয়নারায়ণপুরে একটি কাপড়ের গোডাউন থেকে শাড়ি সরিয়ে তৃণমূল বিধায়ক সমীর পাজা ঘনিষ্ঠ তৃণমূল নেতা ব্রহ্মানন্দ চক্রবর্তীকে পাকড়াও করল পুলিশ। এই তৃণমূল নেতার বিরুদ্ধে কাটমানি এবং তোলাবাজির অভিযোগ রয়েছে। আগে আমরা দেখেছি তৃণমূল কংগ্রেস নেতা মাথা ভাঙায়, যাকে খাটের তলা থেকে পুলিশ গ্রেপ্তার করেছিল, সে ভয় খাটের তলায় লুকিয়েছিল। আর আজ আমরা দেখলাম শাড়ির স্তূপের নিচে লুকিয়ে তৃণমূল কংগ্রেস নেতা। তবে দুটি ঘটনাতেই শেষ রক্ষা হয়নি, পুলিশ গ্রেপ্তার করেছে দুজনকে। না সত্যি আমি তো দেখেছি, দেখে তো হতবাক আমি। দেখলাম একজন বার করতে করতে দেখলাম আস্ত একটা মানুষ বেরোচ্ছে। এখন শাড়ি, সায়া, ব্লাউজ, তার তলা থেকে সে একজন তৃণমূলের নেতা বেরিয়ে যাচ্ছে। ভয়ঙ্কর ব্যাপার, ভয়ঙ্কর ব্যাপার। এই তৃণমূল না থাকলে কিন্তু আমরা অনেক কিছু থেকে বঞ্চিত হতাম। তৃণমূলের উপর যতই রাগ হোক, যতই যাই বলি, কিন্তু তৃণমূল না থাকলে এগুলো আমরা দেখতেও পেতাম না। পুরো একটা দল কিরম আস্ত দল খাটে উঠে গেল, একটা দল শাড়ির তলায় ঢুকে গেল। এই যে কি ভয়ঙ্কর ব্যাপার, কি ভয়ঙ্কর পরিণতি এই দলটার। কাটমানি ফেরতের দাবিতে কোচবিহারে তৃণমূল সাংসদের বাড়ির সামনে বিক্ষোভ। জগদীশ বসুনিয়ার বাড়ির সামনে বিক্ষোভ দেখাচ্ছেন এলাকারই মানুষ। প্লাকার্ড হাতে চোর চোর স্লোগান দিচ্ছেন তারা। কে টাকা নিছে? কোন দল করে সে? এখন কি চাইছেন? এখন চাচ্ছি সেই টাকা ফেরত দেব। আপনার কত টাকা নিয়েছে? কত টাকা নিয়েছে? হ্যাঁ, 2021-এ আমরা যে এত আমাদের দুর্নীতি, এত অবাধ, এত মারামারি রামানারি, আমাদের এত অত্যাচার করা হয়েছে, ঘর ছাড়া, বাড়ি ছাড়া, হাত খালা করে পাগুলো বাড়ি ছাড়া করা হয়েছে, আমাদের চাকরি চুরি করা হয়েছে, আমাদের আবেদ যোজনাপত্র চুরি করা, রাস্তাঘাট ছিল, প্লাস্টিক চুরি। আমরা খুব অসহায় আছি, অসুবিধায় ছিলাম। বিক্রি করা অপরাধে এই চোর সংগীতা কোথায় গেল? চোর সংগীতা বিভিন্ন ধরনের যে তোমার কাটমানি, তারপরে তোমাদের ইন্দিরা আবাসের
ইন্দিরাবাসের টাকা কাটমানি সবার জায়গাতে করে তুলছে, সমস্ত টাকা সবাইকে ফেরত দিতে হবে, দিতে হবে, দিতে হবে, চাকরিজীবীর কাটমানির টাকা রিটার্ন দিতে হবে। যাদের যাদের ঘর বাড়ি ভাঙা হয়েছে তাদের সমস্ত কিছু দিয়ে দিতে হবে। ঘুষখোর তৃণমূল, এই স্লোগান তুলে পথে নেমেছেন কোচবিহারের বাসিন্দারা। কোচবিহারের জনরোষের মুখে তৃণমূল নেতা পার্থ প্রতিম রায়। এনবিএসটিসির চেয়ারম্যান থাকাকালীন কাটমানির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। পরিবহনে চাকরি দেওয়ার নামে ঘুষ নিয়েছেন তিনি। টাকা ফেরত কোচবিহারের প্রাক্তন সাংসদের বাড়ির সামনে বিক্ষোভ এলাকাবাসী। কত টাকা দিয়েছে? এখানে চাকরির বাবদ আমার কাছ থেকে টাকা নিছে, তারপর আসছি। কতদিন থেকে কতদিন আগে টাকা নিছে? 5 বছর চাকরির নাম করে টাকা নিছে। টাকা নিছে। তা আমি এর মধ্যে ফোন করছিলাম সমীরের মোবাইলে। সমীর বলছে কি আমাকে, কাকিমা তুমি চিন্তা করো না, আমি বাইরে আছি, আমি বাড়িতে যাই, বাড়িতে গিয়ে 1 মাস পরে যাই তোমার পয়সা তোমাকে দিয়ে আসবো। তা বললাম আচ্ছা ঠিক। তাহলে হ্যাঁ ঠিক। আজকে এখন বাড়িতে শুনলাম ও আসছে বাড়িতে সবাইকে টাকা দিবে বলে, তাই শুনে আমিও আসলাম। এসে দেখি ঠিকই বাড়িতে আসছে। তাহলে তুই তো বাড়িতে আসছিস, আমার সঙ্গে তো দেখা করিস নেই, আর আমাকে তাহলে কী করে বললি তুই 1 মাস পরে আমার বাড়িতে যাবি? তুই এরকম কতজনের কাছ থেকে টাকা নিছে? মেলা, অনেক মানুষ। কয়টার কথা বলবো ভাই? আজকে আপনারা কতজন আসছেন এখানে? আমরা আজকে এখানে কতজন আসছি? না হলেও 10-15 জন তো হবেই। তোমাদের কাছ থেকে কত নিছে টাকা? 1.5 লাখ নিছে। 1.5 লাখ টাকা কোন পারপাসে নিছে, কিসের জন্য নিছে? ড্রাইভারি করার জন্য। আমার ছেলে ড্রাইভারি শিখছে। হ্যাঁ। তারপরে ও বলছে, আমাদেরকে ফোন করে আইনে আমাদেরকে বলছে যে তোমরা 1.5 লাখ টাকা দাও, আমার ভাইকে বলে আমি ড্রাইভারিটা করে নিয়ে দিব। তা ও এখন নিছে, এখন ওর ভাইকে বলছে কি না সেটা আমরা জানি না। আমার ওই ট্রান্সপোর্টের চাকরির জন্য 1,60,000 টাকা নিছে। তো তারপরে এখন কি প্রতিশ্রুতি কিছু পাইছেন? না, 1 টাকাও দেয়নি। আজ ফোন করে কয়ে দিব, কালকে ফোন করে কয়ে দিব, কোনো খুঁজে নেই। আজ দিবে, কাল দিবে, 1 টাকাও দেয়নি। আমার জমি আছে আর দিছে টাকা বাপের বাড়ি। তারপর সোনা বন্ধক খুঁজছে, এলো সোনা তো আমরা খুলিয়ে নেই, সোনা তো বন্ধকে আছে। এটাই বলবো যে মানুষ মানে এতটাই রাগান্বিত, এবং মানুষ এবারে একবার মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যেভাবে ডিম ছুঁড়েছে, তারা আক্রোশ দেখিয়েছে, এখন ডিমটাই মানে আক্রোশের একটা উপহার হয়ে গেছে, আক্রোশের একটা উদাহরণ হয়ে গেছে, যে ডিম মেরে মানুষকে বোঝানো যে তুমি মানুষ, মানে মানুষকে তোমরা দিনের পর দিন বোকা বানিয়েছো, ঠকিয়েছো এবং লুট করেছো। নির্বাচনে হেরে এখন টলমল অবস্থা তৃণমূল কংগ্রেসের। কাউন্সিলরদের যে বৈঠক ডাকা হয়েছিল সেই বৈঠকও বাতিল হয়ে গেল। মালা রায় ডাকা বৈঠক শুরুর আগেই বানচাল, কারণ বেশিরভাগ কাউন্সিলর বৈঠকে অরাজি। এই তো লাস্ট মিটিং হয়েছে, যা শুনছি সিনিয়র নেতা নেত্রীরা যারা গেছিলেন তাদেরকে বলছে উঠে দাঁড়িয়ে অভিবাদন দাও। বাবার বয়সী, জেঠুর বয়সী, কাকার বয়সী সবাই সিনিয়র একজন মানে মানুষ যারা গেছেন, প্রণম্য তারা, তাদেরকে বলছে উঠে দাঁড়ান। এই মিটিং দেখতে গেছিল তারা সেদিন, গিয়ে কী করবো? এইসব যেখানে আদর্শ নেই, নীতি নেই, ডেকে বলছে সবাইকে উঠে দাঁড়াতে হবে, হাত জোর করে নমস্কার করতে হবে, এইসব দেখার জন্য, হাস্য কৌতুক দেখার জন্য কি যাবো মিটিংয়ে? দলের ডাকা বৈঠক কাউন্সিলররা যাচ্ছেন না, সেটা তো বৈঠক হলে বোঝা যেত যে কজন গেছেন আর কজন যায়। বাতিল করতে হলো এখনো যেহেতু আমি কারণ জানি না বৈঠক কি কারণে বাতিল। আপনি যেতেন? আমার আজকে সন্ধ্যেবেলা একটা অনুষ্ঠান রয়েছে, যদি আমার সময়ে সে দুটো অনুষ্ঠানের টাইমিং প্রায় কার্যত কোয়েনসাইড করে যাচ্ছিল, তাহলে চিন্তা করতাম। যেহেতু মেয়র পদত্যাগ করছেন তার জন্য বোর্ডটাই এখন ডিফাল্ট। এই অবস্থায় দাঁড়িয়ে সরকারের অধিকার আছে যে পুরো প্রশাসক নিয়োগ করার, কারণ আমরা এর আগেও দেখেছি হাওড়ার বুকে দীর্ঘদিন নির্বাচনই হয়নি। হাওড়া পুরসভার নির্বাচন তো বোধহয় শেষ হয়েছিল 2013 সালে, আজ থেকে 13 বছর আগে। তাহলে হাওড়ায় যদি পুরো প্রশাসক হিসেবে সরকার চালাতে পারে, তাহলে বর্তমান সরকার যদি মনে করেন, রাজ্যের মুখ্যমন্ত্রী বা পুরো নগর উন্নয়ন দপ্তর যদি মনে করেন যে প্রশাসক বসিয়ে ভালো কাজ করবেন, যেহেতু ববি হাকিম নিজেও পদত্যাগ করেছেন, কারণ এটা তো সত্যি কথা, দুই সরকারের মধ্যে মানে একটা ছোট লালবাড়ি একটা বড় লালবাড়ি যদি টিউনিং না থাকে, সমন্বয় না থাকে, তাহলে সেক্ষেত্রে কাজের ব্যাঘাত হয়।
বিধাননগরের মতো কলকাতাতেও কি এবার বসতে চলেছে পুর প্রশাসক? মমতার খামখেয়ালিপনায় কলকাতা পুরসভাও কি হাতছাড়া তৃণমূলে? মমতার সিদ্ধান্তে দলের আতান্তরে তৃণমূল কাউন্সিলররা। প্রশাসন বসে গেলে আর ক্ষমতা থাকবে না কাউন্সিলরদের। নিয়ম অনুযায়ী 72 ঘন্টার সময় দিতে হয়। আমরা প্রশ্ন চেয়েছি যে উনি এত ইরেসপন্সিবল কি করে হলেন। ইনফ্যাক্ট এন্টায়ার তৃণমূল পার্টি এতটা ইরেসপন্সিবল বা এতটা সেলফিশ কি করে হন যে আজকে 5 দিন বাকি, 7 দিন বাকি নর্থ বেঙ্গল, আর এদিকে মোটামুটি 10 দিন বাকি সাউথ বেঙ্গলে বর্ষা আসতে। 15 বছর তো কিছু করেননি। রাস্তার হালত কি, পার্ক, নালি, বিল্ডিং, জলাজমি বুঝিয়ে গোডাউন তৈরি করা বা মোমো ফ্যাক্টরির যে কাণ্ড হলো, এটা সব আমরা দেখছি। তিল জ্বলা। তারপরেও নতুন সরকারকে অপদস্থ করার জন্য, বিপদে ফেলার জন্য তাদের যে গ্রেটার কনস্পিরেসি, এটা আমরা ভালোই বুঝতে পারছি। কিন্তু ইউ নিড নট ওয়ারি, আমাদের একটি অত্যন্ত সুন্দর ডিপার্টমেন্ট, অত্যন্ত সুন্দর কেপেবল অফিসার্স, গ্রাউন্ড লেভেল অফিসার্স, এক্সিকিউটিভ মানে আমাদের সাফাই কর্মীরা রয়েছেন। আমরা ঠিক আপনাদের সহযোগিতায় সাধারণ মানুষকে নিয়ে আমরা যেভাবে কাজে নেমেছি, আমরা মোটামুটি বর্ষাকালটা উতরে দিতে পারব। তৃণমূল কংগ্রেস তাদের নিজের কারণেই ভেঙে যাচ্ছে। তারাই এখন প্রশ্নচিহ্নের মুখে। যারা এখানে ডিজে বাজাবেন বলেছিলেন, তারা দিল্লিতে গিয়ে বাঁশি বাজাচ্ছেন, আর তার সুরও করুন। দিগ্ভ্রান্ত, আশাহত হয়ে কেউ যদি দিল্লির এ প্রান্তে ও প্রান্তে ঘোরাফেরা করে, তাদের সঙ্গে যদি দেখা হয়, তাহলে হায় হ্যালো তো হবেই। কেউ যদি ফোন করে, তো রাজনৈতিক সৌজন্য ফোন ধরা এবং উত্তর দেওয়া। বাড়ির কাছে যদি কারোর সঙ্গে দেখা হয়ে যায়, তাকে বাড়িতে নিয়ে এসে চা খাওয়ানো, এটাই তো আমাদের সভ্যতা সংস্কৃতি। কিন্তু দরজা বন্ধ। এবার গোসাবায় উদ্ধার সরকারি ত্রাণ। বস্তা বস্তা ত্রাণ সামগ্রী উদ্ধার গুদাম থেকে। স্থানীয়দের অভিযোগ, তৃণমূল দখল করা ওই গুদাম ঘরে দীর্ঘদিন ধরে বিপুল পরিমাণ সরকারি ত্রাণ সামগ্রী মজুত করে রাখা হয়েছিল। সরকারি ত্রাণ বেআইনিভাবে মজুতে নাম জড়িয়েছে পাঠানখালী পঞ্চায়েত প্রধান ও স্থানীয় তৃণমূল নেতা। ক্ষুব্ধ বাসিন্দারা গুদামের দরজা ভেঙে ত্রাণ সামগ্রী উদ্ধার করেন। পঞ্চায়েত প্রধান ও তৃণমূল নেতার শাস্তির দাবি করছেন মানুষ। শুধুমাত্র শওকত মোল্লা বা তার পরিবার নয়, তাদের ঘনিষ্ঠরাও জলাভূমি দখল করে বেআইনি নির্মাণ করেছেন, এরকমই অভিযোগ উঠছে। একের পর এক বাড়ি, দোকান তৈরি হয়ে গিয়েছে আবাদপাড়া জুড়ে। প্রাক্তন তৃণমূল বিধায়কের প্রশ্রয়ে এত রমরমা অবৈধ দখলদারিদের। অভিযোগ ভাঙনের আবাদপাড়ার বাসিন্দাদের। শওকত ঘনিষ্ঠদের মততেই চলতো একের পর এক বেআইনি নির্মাণ। এমনকি তৃণমূল নেতাদের টাকা দিলে সেই সব জমি পেয়ে গিয়েছিলেন তারা, দাবি করছেন এলাকার মানুষ। তৃণমূল আমলে পুলিশকেও তোলা দিতে হতো, অভিযোগ বাসিন্দাদের।